সাহিত্যের ইতিকথা চ্যানেলে সকলকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। বাংলা সাহিত্যের বিখ্যাত কথা সাহিত্যিক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা শেষের পরিচয় উপন্যাসটি আজকের ভিডিও পর্ব 2। এখানে 3 ও 4 অংশ পাঠ করে শোনাব। 3। পরদিন অপরাহ্নের কাছাকাছি দুই বন্ধু চায়ের সরঞ্জাম সম্মুখে লইয়া টেবিলে আসিয়া বসিল। টিপটে চায়ের জল তৈরি হইয়া উঠিতে বিলম্ব দেখিয়া রাখাল চামচে ডুবাইয়া ঘন ঘন তাগিদ দিতে লাগিল। তারক কহিল, নামের মাহাত্ম্য দেখলে তো? রাখাল বলিল, অবিশ্বাস করে মা দুর্গাকে তুমি খামচা চটিয়ে দিলে বলেই তো যাত্রাটা নিষ্ফল হলো, নইলে হতো না। প্রতিবাদে তারক শুধু হাসিয়া ঘাড় নাড়িল। সত্যই কাল কাজ হয় নাই। বজ্রবাবু বাড়ি ছিলেন না, কোথায় নাকি নিমন্ত্রণ ছিল, এবং মামাবাবু কিঞ্চিত অসুস্থ থাকায় একটু সকাল সকাল আহারাদি সারিয়া শয্যা গ্রহণ করিয়াছিলেন। রাখাল বাটির মধ্যে দেখা করিতে গেলে সে যে এখনও তাহাদের মনে রাখিয়াছে এই বলিয়া বজ্রবাবুর স্ত্রী বিস্ময় প্রকাশ করিয়াছিলেন, এবং ফিরিবার সময়ে অন্যের চোখের অন্তরালে রেণুও আসিয়া মৃদুকণ্ঠে ঠিক এই মর্মেই অনুযোগ জানাইয়াছিল, তোমার বাবাকে বলতে ভুলো না যে আমি সন্ধ্যার পরে কাল আবার আসবো, আমার বড় দরকার। আচ্ছা, কিন্তু চাকরদেরও বলে যাও। সুতরাং বজ্রবাবুর নিজস্ব ভৃত্যটিকেও একথা রাখাল বিশেষ করিয়া জানাইয়া আসিয়াছিল, কিন্তু যথাসময়ে বাসায় পৌঁছিতে পারে নাই। আসিয়া দেখিল দরজার কড়ায় জড়ানো এক টুকরো কাগজ, তাহাতে পেন্সিলে লেখা, আজ দেখা হলো না, কাল বৈকাল 5টায় আসব, নতুন মা। আজ সেই 5টার আশাতেই দুই বন্ধুতে পথ চাহিয়া আছে, কিন্তু এখনো তার মিনিট 20 বাকি। তারক তাগাদা দিয়া কহিল, যা হয়েছে ঢালো, তার আসবার আগে এ সমস্ত পরিষ্কার করে ফেলা চাই। কেন? মানুষে চা খায়, এ কি তিনি জানেন না? দেখো রাখাল, তর্ক করো না। মানুষের অনেক কিছু জানে, তবুও তার কাছেই অনেক কিছু সে আড়াল করে। গরু বাছুরের এ প্রয়োজন হয় না, তাছাড়া এগুলোই বাকি। এই বলিয়া অ্যাশটের সমেত সিগারেটের টিনটা তুলিয়া ধরিল, বলিল, পৌরুষ করে এও তাকে দেখাতে হবে নাকি? রাখাল হাসিয়া ফেলিল। দেখে ফেললো তোমার ভয় নেই তারক, অপরাধী যে কে তিনি ঠিক বুঝতে পারবেন। তারক খোঁচাটা অনুভব করিল, বিরক্তি চাপিয়া বলিল, তাই আশা করি, তবু আমাকে ভুল বুঝলেও ক্ষতি নেই। কিন্তু একদিন যাকে মানুষ করে তুলেছিলেন তাকে বুঝতে না পারলে তার অন্যায় হবে। রাখাল কিছুমাত্র রাগ করিল না, হাসি মুখে নিঃশব্দে চা ঢালিতে প্রবৃত্ত হইল। তারক চা খাইতে আরম্ভ করিয়া মিনিট 2 পরে কহিল, হঠাৎ এমন চুপচাপ চে? কি করি, তিনি আসবার আগে সেই 999 ধাক্কাটা মনে মনে একটু সামনে রাখছি ভাই, বলিয়া সে পুনশ্চ একটু হাসিল। শুনিয়া তারকের গা জ্বলিয়া গেল, কিন্তু এবার সেও চুপ করিয়া রহিল। চা খাওয়া সমাপ্ত হইলে সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া দুজনে প্রস্তুত হইয়া রহিল। ঘড়িতে 5টা বাজিল। ক্রমশ 5, 10, 15 মিনিট অতিক্রম করিয়া ঘড়ির কাঁটার নিচের দিকে ঝুলিয়া পড়িতে লাগিল, কিন্তু তাহার দেখা নাই। উন্মুখ অধীরতায় সমস্ত ঘরটা যে ভিতরে ভিতরে কণ্ঠকিত হইয়া উঠিয়াছে তাহা প্রকাশ করিয়া না বলিলেও পরস্পরের কাছে অবিদিত নাই। এমনই সময় সহসা তারক বলিয়া উঠিল, একথা ঠিক যে তোমার নতুন মা অসাধারণ স্ত্রীলোক। রাখাল অতি বিস্ময়ে অবাক হইয়া বন্ধুর মুখের প্রতি চাহিয়া রহিল। তারক বলিল, নারীর এমন ইতিহাস শুধু বইয়ে পড়েছি, কিন্তু চোখে দেখিনি। যাদের চিরদিন দেখে এসেছি তারা ভালো, তারা সতী সাধবী, কিন্তু ইনি যেন। কথাটা সম্পূর্ণ হইবার আর অবসর পাইল না। রাজু, আসতে পারি বাবা? উভয়ে সসম্ভ্রমে উঠিয়া দাঁড়াইল। রাখাল দ্বারের কাছে আসিয়া হেঁট হইয়া প্রণাম করিয়া কহিল, আসুন। তারক ক্ষণকাল ইতস্তত করিল, কিন্তু তখনই পায়ের কাছে আসিয়া সেও নমস্কার করিল। সকলে বসিবার পরে রাখাল বলিল, কাল সব দিক দিয়ে যাত্রা হলো নিষ্ফল। কাকাবাবু বাড়ি নেই, মামাবাবু গুরুভোজনে অসুস্থ এবং শয্যাগত, আপনাকে নিরর্থক ফিরে যেতে হয়েছিল, কিন্তু এর জন্যে আসলে দায়ী হচ্ছে তারক। ওকে এইমাত্র তার জন্য আমি ভর্ৎসনা করছিলাম। খুব সম্ভব অপরাধের গুরুত্ব বুঝে ও অনুতপ্ত হয়েছে। না দেবে ও মাকে রাগিয়ে, না হবে আমাদের যাত্রা পণ্ড। তারক ঘটনাটি খুলিয়া বলিল।
নতুন মা হাসি মুখে প্রশ্ন করিলেন, তারক বুঝি এসব বিশ্বাস করো না? বিশ্বাস করি বলেই তো ভয় পেয়েছিলাম, আজ বোধ হয় কিছু আর হবে না। তাহার জবাব শুনিয়া নতুন মা হাসিতে লাগিলেন। পরে জিজ্ঞাসা করিলেন, কারো সঙ্গেই দেখা হলো না? রাখাল কহিল, তা হয়েছে মা। বাড়ির গিন্নি আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, পথ ভুল এসেছে কিনা। ফেরবার মুখে রেণুও ঠিক ওই নালিশই করলে, অবশ্য আড়ালে। তাকেই বলে এলাম বাবাকে জানাতে আমি আবার কাল সন্ধ্যায় আসব, আবার অত্যন্ত প্রয়োজন। জানি আজ যেই বলতে ভুলুক সে ভুলবে না। তোমরা আজ আবার যাবে? হ্যাঁ, সন্ধ্যার পরেই। ওরা সবাই বেশ ভালো আছে? তা আছে। নতুন মা চুপ করিয়া রহিলেন। কিছুক্ষণ ধরিয়া মনের অনেক দ্বিধাসংকোচ কাটাইয়া বলিলেন, রেণু কেমনটি দেখতে হয়েছে রাজু? রাজু বিস্ময়াপন্ন মুখে প্রথমটা স্তব্ধ হইয়া রহিল, পরে কৃত্রিম ক্রোধের স্বরে কহিল, পশুটি তো শুধু বাহুল্য নয় মা, হলো অন্যায়। নতুন মার মেয়ে দেখতে কেমন হওয়া উচিত এ কি আপনি জানেন না? তবে রংটা বোধহয় একটুখানি বাপের ধার ঘেঁষে গেছে, ঠিক স্বর্ণচাপা বলা চলে না। বলুন, তাই কি নয় নতুন মা? মেয়ের কথায় মায়ের দুই চোখ ছলছল করিয়া আসিল। দেওয়ালের ঘড়ির দিকে এক মুহূর্ত মুখ তুলিয়া বলিলেন, তোমাদের বার হবার সময় বোধ হয় হয়ে এলো। না, এখনো ঘন্টা দুই দেরি। তারক গোড়ায় দুই একটা ছাড়া আর কথা কহে নাই। উভয়ের কথোপকথন মন দিয়া শুনিতেছিল। যে অজানা মেয়েটির অশুভ অমঙ্গলময় বিবাহ সম্বন্ধ ভাঙিয়া দিবার সংকল্প তাহারা গ্রহণ করিয়াছে, সে কেমন দেখিতে জানিতে তাহার আগ্রহ ছিল, কিন্তু ব্যগ্রতা ছিল না। কিন্তু এই যে রাখাল বর্ণনা করিল না, শুধু অনুযোগের কণ্ঠে মেয়েটির রূপের ইঙ্গিত করিল, সে যেন তাহার অন্ধকার অবরুদ্ধ মনের 10 দিকে 10খানা জানলা খুলিয়া আলোকে আলোকে চকিত চঞ্চল করিয়া দিল। এতক্ষণ সে যেন দেখিয়াও কিছু দেখে নাই, এখন মায়ের দিকে চাহিয়া অকস্মাৎ তাহার বিস্ময়ের সীমা রহিল না। নতুন মার বয়স 35-36। রূপে খুঁত নাই তা নয়, সম্মুখের দাঁত দুটি উঁচু, তাহা কথা কহিলেই চোখে পড়ে। বর্ণ সত্যই স্বর্ণচাপার মতো, কিন্তু হাত পায়ের গড়ন ননিমাখনের সহিত কোনো মতেই তুলনা করা চলে না। চোখ দীর্ঘায়ত নয়, নাকও বাসি বলিয়া ভুল হওয়া অসম্ভব, কিন্তু একহারা দীর্ঘচ্ছন্দ দেহে সুষমা ধরে না। কোথায় কি আছে না জানিয়া অত্যন্ত সহজে মনে হয় প্রচ্ছন্ন মর্যাদায় এই পরিণত নারী দেহটি যেন কানায় কানায় পরিপূর্ণ। আর সবচেয়ে চোখে পড়ে নতুন মার আশ্চর্য কণ্ঠস্বর, মাধুর্যের যেন তার অন্ত নাই। তারকের চমক ভাঙিল নতুন মার জিজ্ঞাসায়। তিনি হঠাৎ যেন ব্যাকুল হইয়া প্রশ্ন করিলেন, রাজু, তোমার কি মনে হয় বাবা এ বিয়ে বন্ধ করতে পারবে? সে কথা তো বলা যায় না মা। তোমার কাকাবাবু কি কিছুই দেখবেন না? কোনো কথাই কানে তুলবেন না? রাখাল বলিল, চোখ কান তো তার আর নেই মা। তিনি দেখেন মামাবাবুর চোখে, শোনেন গিন্নির কানে। আমি জানি এ বিয়ের সম্বন্ধ তারাই করেছেন। কর্তা তবে কি করেন? যা চিরকাল করতেন, সেই গোবিন্দজির সেবা। এখন শুধু তার উগ্রতা বেড়ে গেছে শতগুণে। দোকানে যাবারও বড় সময় পান না, ঠাকুরঘর থেকে বার হতেই বেলা পড়ে আসে। তবে বিষয় আশায় কারবার, ঘর সংসার দেখে কে? কারবার দেখেন মামা, আর সংসার দেখেন তার মা, অর্থাৎ শাশুড়ি। কিন্তু আমাকে জিজ্ঞাসা করে লাভ কি বলুন? কিছুই আপনার অজানা নয়। একটু থামিয়া বলিল, আমরা আজও যাব সত্যি, কিন্তু তার নিশ্চিত পরিণামও আপনার জানা নতুন মা। নতুন মা চুপ করিয়া রহিলেন, শুধু মুখ দিয়া একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস পড়িল, বোধহয় নিরুপায়ের শেষ মিনতি। হঠাৎ শোনা গেল বাহিরে কে যেন জিজ্ঞাসা করিতেছে, ওহে ছেলে, এটি রাজুবাবুর ঘর? বালক কণ্ঠে জবাব হইল, না মশাই, রাখালবাবুর বাসা। হ্যাঁ হ্যাঁ, তাকেই খুঁজছি। এই বলিয়া এক পৌর ভদ্রলোক দ্বার ঠেলিয়া ভিতরে মুখ বাড়াইয়া বলিলেন, রাজু আছো বাবা? বাহ, এই তো হে। রাখালের প্রতি চোখ পড়িতেই সরল স্নিগ্ধ হাস্যে গৃহের মাঝখানে আসিয়া দাঁড়াইলেন। বলিলেন, ভেবেছিলাম বুঝি খুঁজেই পাবো না। বাহ, দিব্যি ঘরটি তো। হঠাৎ শেলফের ঈষৎ অন্তরাল বর্তিনী মহিলাটির প্রতি দৃষ্টি পড়ায় একটু বিব্রত বোধ করিলেন। পিছু হটিয়া দ্বারের কাছে আসিয়া কিন্তু স্থির হইয়া দাঁড়াইলেন। কয়েক মুহূর্ত নিরীক্ষণ করার পরে বলিলেন, নতুন বউ না? বলিয়া ঘাড় ফিরিয়া তিনি রাখালের প্রতি চাহিলেন। একটা কঠিনতম অবমাননার
মর্মন্তুদ দৃশ্য বিদ্যুৎ বেগে রাখালের মনশ্চক্রে ভাসিয়া উঠিয়া মুখ তাহার মরার মতো ফ্যাকাশে হইয়া গেল। তারক ব্যাপারটা আন্দাজ করিয়াও করিতে পারিল না, তথাপি অজানা ভয়ে সেও হতবুদ্ধি হইয়া গেল। ভদ্রলোক পর্যায়ক্রমে সকলের প্রতি দৃষ্টিপাত করিয়া হাসিয়া ফেলিলেন। তোমরা করছিলে কি ষড়যন্ত্র? গুলির আড্ডায় কনস্টেবল ঢুকে পড়লেও তো তারা এত আতকে ওঠে না। হয়েছে কি, নতুন বউ তো? মহিলা চৌকি ছাড়িয়া দূর হইতে ভূমিষ্ঠ প্রণাম করিয়া একধারে সরিয়া দাঁড়াইলেন, বলিলেন, হ্যাঁ, আমি নতুন বউ। বসো বসো, ভালো আছো? বলিয়া তিনি নিজেই অগ্রসর হইয়া চৌকিটা নিয়া উপবেশন করিলেন। বলিলেন, নতুন বউ, আমার রাজুর মুখের পানে একবার চেয়ে দেখো। ও বোধহয় ভাবলে আমি চিনতে পারামাত্র তোমাকে যুদ্ধে আহ্বান করে এক ঘোরতর সংগ্রামে বাঁধিয়ে দেব। ওর ঘরের জিনিসপত্র আর থাকবে না, ভেঙে তছনছ হয়ে যাবে। তাহার বলার ভঙ্গিতে শুধু কেবল তারক ও রাখালি নয়, নতুন মা পর্যন্ত মুখ ফিরিয়া হাসিয়া ফেলিলেন। তারক এতক্ষণে নিঃসন্দেহে বুঝিল ইনি বজ্রবাবু। তাহার আনন্দ ও বিস্ময়ের অবধি রইল না। বজ্রবাবু অনুরোধ করিলেন, দাঁড়িয়ে থেকো না নতুন বউ, বসো। তিনি ফিরিয়া আসিয়া বসিলে বজ্রবাবু বলিতে লাগিলেন, পরশু রেণুর বিয়ে। ছেলেটি স্বাস্থ্যবান, সুন্দর, লেখাপড়া করেছে, আমাদের জানা ঘর, বিষয় সম্পত্তির টাকা কড়িও মন্দ নেই। এই কলকাতা শহরেই খানচারেক বাড়ি আছে, এপাড়া ওপাড়া বললেই হয়। যখন ইচ্ছে মেয়ে জামাইকে দেখতে পাওয়া যাবে। মনে হয়তো সকল দিকেই ভালো হলো। একটু থামিয়া বলিলেন, আমাকে তো জানোই নতুন বউ, সাধ্য ছিল না নিজে এমন পাত্র খুঁজে বার করি, সবই গোবিন্দর কৃপা। এই বলিয়া তিনি ডান হাতটা কপালে ঠেকাইলেন। কন্যার সুখ সৌভাগ্যের সুনিশ্চিত পরিণাম কল্পনায় উপলব্ধি করিয়া তাহার সমস্ত মুখ স্নিগ্ধ প্রসন্নতায় উজ্জ্বল হইয়া উঠিল। সকলেই চুপ করিয়া রহিলেন। একটা তিক্ত একান্ত অপ্রীতিকর বিরুদ্ধ প্রস্তাবে এই মায়াজাল তাহারই চক্ষের সম্মুখে ছিন্ন ভিন্ন করিয়া দিতে কাহারও প্রবৃত্তি হইল না। বজ্রবাবু বলিলেন, আমাদের রাখাল রাজকে তো আর চিঠিতে নিমন্ত্রণ করা যায় না, ওকে নিজে গিয়ে ধরে আনতে হবে। ও ছাড়া আমার করবে কর্মাবেই বা কে? কাল রাত্রে ফিরে গিয়ে রেণুর মুখে যখন খবর পেলাম রাজু এসেছিল, কিন্তু দেখা হয়নি, তার বিশেষ প্রয়োজন, কাল সন্ধ্যায় আবার আসবে, তখনই স্থির করলাম এই সুযোগ আর নষ্ট হতে দিলে চলবে না। যেমন করে হোক খুঁজে পেতে তার বাসায় গিয়ে আমাকে ওই তরুটি সংশোধন করতেই হবে। তাই দুপুরবেলায় আজ বেরিয়ে পড়লাম, কিন্তু কার মুখ দেখে বেরিয়েছিলাম মনে নেই। আমার এক কাজে কেবল দু কাজ নয়, আমার সকল কাজ আজ সম্পূর্ণ হলো। স্পষ্টই বোঝা গেল তাহার ভাগ্য বিড়ম্বিতা একমাত্র কন্যার বিবাহ ব্যাপারটিকে লক্ষ্য করিয়াই তিনি একথা উচ্চারণ করিয়াছেন। মেয়েটা যেন তাহার অপরিজ্ঞাত জীবনযাত্রার পূর্বক্ষণে জননীর অপ্রত্যাশিত আশীর্বাদ লাভ করিল। রাখাল অত্যন্ত নিরীহের মতো মুখ করিয়া কহিল, বেরোবার সময় মামাবাবু ছিলেন বলে কি মনে পড়ে? কেন বলো তো? তিনি ভাগ্যবান লোক, বেরোবার সময় তার মুখ দেখে থাকলে হতো। ও তাই? বজ্রবাবু হাসিয়া উঠিলেন। নতুন মা রাখালের মুখের প্রতি অলক্ষ্যে একটুখানি চাহিয়া মুখ ফিরাইলেন। তাহার হাসির ভাবটা বজ্রবাবুর চোখ এড়াইল না। বলিলেন, রাজু, কথাটা তোমার ভালো হয়নি। যাই হোক, সম্পর্কে তিনি নতুন বউয়ের ভাই হন। ভাইয়ের নিন্দে বোনেরা কখনো সইতে পারে না। উনি বোধ করি মনে মনে রাগ করলেন। রাখাল হাসিয়া ফেলিল। বজ্রবাবু হাসিলেন, বলিলেন, অসঙ্গত নয়, রাগ করবারই কথা কি না? তারকের সহিত এখনো তাহার পরিচয় ঘটে নাই। লোকটা সে সংবরণ করিতে পারিল না। বলিল, আজ 12বার সময় আপনি দুর্গা নাম উচ্চারণ করেননি নিশ্চয়ই? বজ্রবাবু প্রশ্নের তাৎপর্য বুঝিতে পারিলেন না। বললেন, কই না, অভ্যাস মতো আমি গোবিন্দ স্মরণ করি, আজও হয়তো তাকেই ডেকে থাকব। তারক কহিল, তাতেই যাত্রা সফল হয়েছে, ও নামটা করলে শুধু হাতে ফিরতে হতো। বজ্রবাবু তথাপি তাৎপর্য বুঝিতে পারিলেন না, চাহিয়া রইলেন। রাখাল তারকের পরিচয় দিয়া কালকের ঘটনাটা বিবৃত করিয়া কহিল, ওর মতে দুর্গা নামে কার্যপণ্ড হয়। কালকে যে আপনার দেখা না পেয়ে আমাদের বিফল হয়ে ফিরতে হয়েছিল, তার কারণ বার হবার সময় আমি দুর্গা নাম উচ্চারণ করেছিলাম। হয়তো এরকম দুর্ভোগ ওর কপালে পূর্বেও ঘটে থাকবে, তাই ওই নামটার ওপরেই তারক
চটে আছে। শুনিয়া বজ্রবাবু প্রথমটা হাসিলেন, পরে হঠাৎ ছন্দ গাম্ভীর্যে মুখখানা অতিশয় ভারী করিয়া কহিলেন, হয় হে রাখালরাজ, হয়, ওটা মিথ্যে নয়। সংসারে নাম ও দ্রব্যের মহিমা কেউ আজও সঠিক জানে না। আমিও একজন রীতিমতো ভুক্তভোগী। ফুটকড়ায় নাম করলে আর আমার রক্ষে নয়। জিজ্ঞাসা মুখে সকলেই চোখ তুলিয়া চাহিল। রাখাল সহস্যে জিজ্ঞাসা করিল, কিসে? বজ্রবাবু বলিলেন, তবে ঘটনাটি বলি শোনো। বজ্রবিহারী বলে ছেলেবেলায় আমার ডাক নাম ছিল বলায়। ভয়ানক ফুটকড়াই খেতে ভালোবাসতাম, ভুগতামও তেমনি। আমার এক দূর সম্পর্কের ঠাকুরমা সাবধান করে বলতেন, বলাই কলাই খেও না, জানলা ভেঙে বউ পালাবে, দেখতে পাবে না। ভেবে দেখো দেখি, ছেলেবেলায় সেই ফুটকড়াই খাওয়াই বুড়ো বয়সে আমার কি সর্বনাশ হলো। এ কি দ্রব্যের দোষ গুণের একটা বড় প্রমাণ নয়? যেমন দ্রব্যের তেমনি নামের আছে বই কি। তারক ও রাখাল লজ্জায় অধোবদন হইল। নতুন মা ঈষৎ মুখ ফিরাইয়া চাপা ভর্ৎসনা করিয়া কহিলেন, ছেলেদের সামনে এ তুমি করছো কি? কেন? ওদের সাবধান করে দিচ্ছি, প্রাণ থাকতে যেন কখনো ওরা ফুটকড়াই না খায়। তবে তাই করো, আমি উঠে যাই। ওই তো তোমার দোষ নতুন বউ, চিরকাল কেবল তারাই লাগাবে আর রাগ করবে, একটা সত্যি কথা কখনো বলতে দেবে না। ভাবলাম আসল দোষটা যে সত্যিই কার। এতকাল পরে খবরটা পেলে তুমি খুশি হয়ে উঠবে, তা হলো উল্টো। নতুন মা হাত জোর করিয়া কহিলেন, হয়েছে, এবার তুমি থামো। রাজু। রাখাল মুখ তুলিয়া চাহিল। নতুন মা বলিলেন, তুমি যে জন্যে কাল গিয়েছিলে ওকে বলো। রাখাল একবার ইতস্তত করিল, কিন্তু ইঙ্গিতে পুনশ্চ সুস্পষ্ট আদেশ পাইয়া বলিয়া ফেলিল, কাকাবাবু, রেণুর বিবাহ তো ওখানে কোনো মতেই হতে পারে না। শুনিয়া বজ্রবাবু এবার বিস্ময়ে সোজা হইয়া বসিলেন। তাহার রহস্য কৌতুকের ভাবটা সম্পূর্ণ তিরোহিত হইল। বলিলেন, কেন পারে না? রাখাল কারণটা খুলিয়া বলিল। কে তোমাকে বললে? রাখাল ইঙ্গিতে দেখা দিল নতুন মা। ওহে, কে বললে? আপনিই ওকে জিজ্ঞাসা করুন। বজ্রবাবু স্তব্ধ হয়ে বহুক্ষণ বসিয়া থাকিয়া প্রশ্ন করিলেন, নতুন বউ, কথাটা কি সত্যি? নতুন মা ঘাড় নাড়িয়া জানাইলেন, হ্যাঁ সত্য। বজ্রবাবুর চিন্তার সীমা রহিল না। অনেকক্ষণ নিঃশব্দে কাটিয়ে বললেন, তা হলেও উপায় নেই। রেণুর আশীর্বাদ, গায়ে হলুদ পর্যন্ত হয়ে গেছে। পরশু বিয়ে, একদিনের মধ্যে আমি পাত্র পাবো কোথায়? নতুন মা আশ্চর্য হইয়া বলিলেন, তুমি তো নিজে পাত্র খুঁজে আনোনি মেজকর্তা, যারা এনেছিলেন তাদের হুকুম করো। বজ্রবাবু বলিলেন, তারা শুনবে কেন? তুমি তো জানো নতুন বউ, হুকুম করতে আমি জানি নে, কেউ আমার তাই কথা শোনে না। তারা তো পর, কিন্তু তুমি কি কখনো আমার কথা শুনেছ? আজ সত্যি করে বলো দেখি। হয়তো বিগত দিনের কি একটা কঠিন অভিযোগ এই উল্লেখটুকুর মধ্যে গোপন ছিল। সংসারে এই দুটি মানুষ ছাড়া আর কেহ তা জানে না। নতুন মা উত্তর দিতে পারিলেন না। গভীর লজ্জায় মাথা হেঁট করিলেন। কয়েক মুহূর্তে নীরবে কাটিল। বজ্রবাবু মাথা নাড়িয়া অনেকটা যেন নিজের মনেই বলিয়া উঠিলেন, অসম্ভব। রাখাল মৃদু কণ্ঠে প্রশ্ন করিল, অসম্ভব কি কারণে কাকাবাবু? বজ্রবাবু বলিলেন, অসম্ভব বলেই অসম্ভব রাজু। নতুন বউ জানে না, জানবার কথাও নয়, কিন্তু তুমি তো জানো। তাহার কণ্ঠস্বরে চোখের দৃষ্টিতে নিরাশা যেন ফুটিয়া পড়িল। অন্যথার কথা যেন তিনি ভাবিতেই পারিলেন না। নতুন মা মুখ তুলিয়া চাহিলেন, বলিলেন, নতুন বউ তো জানে না, তাকে বুঝিয়েই বলো না মেজকর্তা। অসম্ভব কিসের জন্য? রেণুর মা নেই, তার বাপ আবার যাকে বিয়ে করেছে তার ভাই চাই পাগলের হাতে মেয়ে দিতে, তাই অসম্ভব। কিছুতেই ঠেকানো যায় না। এই কি তোমার শেষ কথা? তাহার মুখের পরে ক্রোধ, করুণা না তাচ্ছিল্য, কিসের ছায়া সে নিঃসংশয়ে দেখা দিল বলা কঠিন। দেখিয়া বজ্রবাবু তৎক্ষণাৎ স্মরণ হইল যে অবাধ্য নতুন বউয়ের বিরুদ্ধে এইমাত্র তিনি অভিযোগ করিয়াছেন, এ সেই। রাখালের মনে পড়িল যে নতুন মা বাল্যকালে তার হাত ধরিয়া নিজের স্বামী গৃহে আনিয়াছিলেন, ইনি সেই। লজ্জা ও বেদনায় অবিসিঞ্চিত যে গৃহের আলো বাতাস স্নিগ্ধ হাস্য পরিহাসের মুক্ত স্রোতে অভাবনীয় সহৃদয়তার উজ্জ্বল হইয়া আসিতেছিল,
এক মুহূর্তে আবার তাহা শ্রাবণীর অমানিসার অন্ধকারে বোঝা হইয়া উঠিল। রাখাল ব্যস্ত হইয়া হঠাৎ উঠিয়া দাঁড়াইয়া বলিল, মা, অনেকক্ষণ তো আপনি পান খাননি। আমার মনে ছিল না মা, অপরাধ হয়ে গেছে। নতুন মা কিছু আশ্চর্য হইলেন। পানের দরকার নেই বাবা। নেই বই কি, ঠোঁট দুটি শুকিয়ে কালো হয়ে উঠেছে, কিন্তু আপনি ভাবছেন এখনই বুঝি হিন্দুস্তানি পান আলার দোকানে ছুটব? না মা, সে বুদ্ধি আমার আছে। এসো তো তারক, এই মোড়টার কাছে আমাকে একটু দাঁড়াবে। এই বলিয়া সে বন্ধুর হাতে একটা প্রচণ্ড টান দিয়া দ্রুত বেগে দুজনে ঘরের বাহিরে চলিয়া গেল। এইবার নিরালা গিরিহের মধ্যে মুখোমুখি বসিয়া দুজনেই সংকোচে মরিয়া গেলেন। নিঃসম্পর্কীয় যে দুটি লোক মেঘদণ্ডের ন্যায় এতক্ষণ আকাশের সূর্যালোকে বাধাগ্রস্ত রাখিয়াছিল, তাহাদের অন্তর্ধানের সঙ্গে সঙ্গেই বিনির্মুক্ত রবিকরে ঝাপসা কিছুই আর রহিল না। স্বামী স্ত্রীর গভীর ও নিকটতম সম্বন্ধ যে এমন ভয়ঙ্কর, বিকৃত ও লজ্জাকর হইয়া উঠিতে পারে, এই নিভৃত নির্জনতায় তাহা ধরা পড়িল। ইতি পূর্বের হাস্য পরিহাসের অবতারণা যে কত অশোভন ও অসঙ্গত, একথা বজ্রবাবুর মনে পড়িল, এবং অপরিচিত পুরুষদের সম্মুখে এই লজ্জা লুণ্ঠিত নিঃশব্দ নারীর উদ্দেশ্যে অবক্ষিপ্ত ফুট করাইয়ের রসিকতা যেন এখন তাহার নিজেরই কান মলাইয়া দিল। মনে হয়েছিল, ছি ছি, করিয়াছি কি? পান আনার ছল করিয়া রাখাল তাহাদের একলা রাখিয়া গেছে, কিন্তু সময় কাটিতেছে নীরবে, হয়তো তাহারা ফিরিল বলিয়া। এমন সময় কথা কহিলেন নতুন বউ। প্রথমে মুখ তুলিয়া বলিলেন, মেজকর্তা, আমাকে তুমি মার্জনা করো। বজ্রবাবু বলিলেন, মার্জনা করা সম্ভব বলে তুমি মনে করো? করি কেবল তুমি বলেই। সংসারে আর কেউ হয়তো পারে না, কিন্তু তুমি পারো। তাহার চোখ দিয়া এতক্ষণে জল গড়াইয়া পড়িল। বজ্রবাবু ক্ষণকাল নীরবে থাকিয়া কহিলেন, নতুন বউ, মার্জনা করতে তুমি পারতে? নতুন বউ আঁচলে চোখ মুছিয়া বলিলেন, আমরা তো পারি মেজকর্তা। পৃথিবীতে এমন কোনো মেয়ে আছে যাকে স্বামীর এই অপরাধ ক্ষমা করতে হয় না? কিন্তু আমি সে তুলনা দেইনি। আমার ভাগ্যে এমন স্বামী পেয়েছিলাম, যিনি দেহে মনে নিষ্পাপ, যিনি সব সন্দেহের ওপরে। আমি কি করে তোমাকে এর জবাব দেব? কিন্তু আমার মার্জনা নিয়ে তুমি করবে কি? যতদিন বাঁচব মাথায় তুলে রাখবো, আমাকে কি তুমি ভুলে গেছো মেজকর্তা? তোমার মনে হয় কি বলো তো নতুন বউ? এ প্রশ্নের জবাব আসিল না, শুধু স্তব্ধ নতমুখে উভয়েই বসিয়া রহিলেন। খানিক পরে বজ্রবাবু বলিলেন, মার্জনা চেও না নতুন বউ, সে আমি পারবো না। যতদিন বাঁচব তোমার উপরে অভিমান আমার যাবে না। তবু পাছে স্বামীর অভিশাপে তোমার কষ্ট বাড়ে, এই ভয়ে কোনোদিন তোমাকে অভিশাপ দিইনি। কিন্তু এমন অদ্ভুত কথা তুমি বিশ্বাস করতে পারো নতুন বউ? নতুন বউ মুখ না তুলিয়াই বলিল, পারি। বজ্রবাবু বলিলেন, তাহলে আর আমি দুঃখ করব না। সেদিন আমাকে সবাই বললে অন্ধ, বললে নির্বোধ, বললে দেখিয়ে দিলেও যে দেখতে পায় না, প্রমাণ করে দিলেও যে বিশ্বাস করে না, তার দুর্দশা এমন হবে না তো হবে কার? কিন্তু দুর্দশা হয়েছে বলেই কি নিজেকে অন্ধ বলে মেনে নিতে হবে নতুন বউ? বলতে হবে যা করেছি আমি সব ভুল? জানি ভাই আমাকে ঠকিয়েছে বন্ধু, আত্মীয় স্বজন, দাস দাসী, কর্মচারী, ঠকিয়েছে অনেকেই। কিন্তু সব যখন যেতে বসেছিল, সেই দুর্দিনে তোমাকে বিবাহ করে আমি তো ঘরে আনি। তুমি এসে একে একে সমস্ত বন্ধ করলে, সব লোকসান পূর্ণ হয়ে এলো। সেই তোমাকে অবিশ্বাস করতে পারিনি বলে আমি হলাম অন্ধ। আর যারা চক্রান্ত করে বাইরের লোক জড়ো করে তোমাকে নিচে টেনে নামিয়ে বাড়ি বার করে দিলে, তারাই চক্ষুষ্মান। তাদের নালিশ, তাদের নোংরা কথায় কান দিইনি বলেই আজ তোমার এই দুর্গতি। আমার দুঃখের এই কি হলো সত্যি ইতিহাস? তুমি বলো নতুন বউ। নতুন বউ কখন যেন মুখ তুলিয়া স্বামীর মুখের প্রতি দুই চোখ মেলাইয়া চাহিয়াছিল, বোধ হয় তাহা নিজেই জানিত না, এবং হঠাৎ তাহার কথা থামিতেই সে যেন চমকিয়া আবার মুখ নিচু করিল। বজ্রবাবু বলিলেন, তুমি ছিলে শুধুই কি স্ত্রী, ছিলে গিরিহের লক্ষ্মী, সমস্ত পরিবারের কর্ত্রী, আমার সকল আত্মীয়ের বড় আত্মীয়, সকল বন্ধুর বড় বন্ধু। তোমার চেয়ে শ্রদ্ধা ভক্তি আমাকে কে কবে করেছে? এমন করে মঙ্গল কে কবে চেয়েছে? কিন্তু একটা কথা আমি প্রায় ভাবি নতুন বউ, কিছুতেই জবাব পাইনি। আজ দৈবাত যদি কাছে পেয়েছি, বলো তো সেদিন কি হয়েছিল? এত আপনার হয়েও কি আমাকে সত্যিই ভালোবাসতে পারোনি? না বুঝে তুমি তো কখনো কিছু করো না। দেবে এর সত্যি জবাব? যদি দাও, হয়তো আজও মনের মধ্যে আমার শান্তি পেতে পারি। বলবে?
নতুন বউ মুখ তুলিয়া চাহিল না, কিন্তু মৃদুকণ্ঠে কহিল, আজ নয় মেজকর্তা। আজ নয়? তবে কবে দেবে বলো? আর যদি দেখা না হয় চিঠি লিখে জানাবে? এবার নতুন বউ চোখ তুলিয়া চাহিল, কহিল, না মেজকর্তা, আমি তোমাকে চিঠিও লিখব না, মুখেও বলবো না। তবে জানবো কি করে? জানবে যেদিন আমি নিজে জানতে পারবো। কিন্তু এ যে হেয়ালি হলো। তা হোক, আজ আশীর্বাদ করো, এর মানে যেন একদিন তোমাকে বুঝিয়ে দিতে পারি। দ্বারের বাহির হইতে সাড়া আসিল, আমার বড্ড দেরি হয়ে গেল। এই বলিয়া রাখাল প্রবেশ করিল। এক ডিবা পান সম্মুখে রাখিয়া দিয়া বলিল, সাবধানে, তৈরি করিয়ে এনেছি মা, এতে অসুচি স্পর্শদোষ ঘটেনি, নিঃসংকোচে মুখে দিতে পারেন। নতুন বউ ইঙ্গিতে স্বামীকে দেখাইয়া দিতে রাখাল ঘাড় নাড়িল। বজ্রবাবু বলিলেন, আমি 13 বছর পান খাওয়া ছেড়ে দিয়েছি নতুন বউ, এখন তুমি হাতে করে দিলেও মুখে দিতে পারবো না। সুতরাং পানের ডিবা তেমনই পড়িয়া রহিল, কেহ মুখে দিতে পারিলেন না। তারক আসিয়া প্রবেশ করিল, তাহার বাসায় যাইবার কথা, অথচ যায় নাই, কাছেই কোথাও অপেক্ষা করিতেছিল। যে কারণেই হোক সে দীর্ঘদিন অনুপস্থিত থাকিতে চাহে না। তাহার এই অবাঞ্ছিত কৌতূহল রাখালের চোখে বিষদৃশ্য ঠেকিল, কিন্তু সে চুপ করিয়াই রহিল। বজ্রবাবু বলিলেন, নতুন বউ, তোমার সেই মোটা বিছে হাড়টা কি ভট্টাচার্য মশাইয়ের ছোট মেয়েকে বিয়ের সময় দেবে বলেছিলে? বিয়ে অনেক দিন হয়ে গেছে, দুটি ছেলে মেয়েও হয়েছে, এতকাল সংকোচ বোধ করি চাইতে পারেনি, কিন্তু এবার পুজোর সময় এসে সে হারটা চেয়েছিল, দেব? নতুন বউ বলিলেন, হ্যাঁ, ওটা তাকে দিও। বজ্রবাবু কহিলেন, আর একটা কথা, তোমার যে টাকাটা কারবারে লাগানো ছিল, সুদে আসলে সেটা 1050 হয়েছে, কি করবে সেটা? তুলে তোমাকে পাঠিয়ে দেব? তুলবে কেন? আরও বাড়ুক না। না নতুন বউ, সাহস হয় না। বরিশালের চালানির সুপারির কাজে অনেক টাকা লোকসান গেছে, থাকলেই হয়তো টান ধরবে। নতুন বউ একটু ভাবিয়া বলিলেন, এ ভয় আমার বারবার ছিল। গোকুল সাহাকে সরিয়ে দিয়ে তুমি বীরেনকে পাঠাও, আমার টাকা মারা যাবে না। বজ্রবাবুর চোখ দুটো হঠাৎ সজল হইয়া উঠিল, সামলিয়া লইয়া বলিলেন, নিজেও তো বুড়ো হলাম গো, আরও খাটবো কতকাল। ভাবছি সব তুলে দিয়ে এবার ঠাকুরঘর থেকে বার হবে না, এই তো? না, সে হবে না। বজ্রবাবু নিস্তব্ধ হইয়া বসিয়া রহিলেন, বহুক্ষণ পর্যন্ত একটি কথাও কহিলেন না। মনে মনে কি যে ভাবিতে লাগিলেন, বোধহয় একটিমাত্র লোকই তাহার আভাস পাইল। হঠাৎ এক সময় বলিয়া উঠিলেন, দেখো নতুন বউ, সোনাপুরের কতকটা অংশ দাদার ছেলেদের ছেড়ে দেওয়া তুমি উচিত মনে করো? নতুন বউ বলিলেন, তাদের তো আর কিছুই নেই, সবটাই ছেড়ে দাও না। সবটা? ক্ষতি কি? বেশ, তাই হবে। তোমার মনে আছে বোধহয় দাদার বড় মেয়ে জয়দুর্গাকে কিছু দেবার কথা হয়েছিল। জয়দুর্গা বেঁচে নেই, কিন্তু তার একটি মেয়ে আছে, অবস্থা ভালো নয়। এরা ভাগিনীকে কিছুই দিতে চায় না। তুমি কি বলো? নতুন বউ বলিলেন, সোনারপুরের আয় বোধহয় 1000 টাকার উপর। জয়দুর্গার মেয়েকে 100 টাকার মতো ব্যবস্থা করে দিলে অন্যায় হবে না। ভালো, তাই হবে। আবার কিছুক্ষণ নিঃশব্দে কাটিল। হ্যাঁ নতুন বউ, তোমার গয়নাগুলো কি সব সিন্ধুকেই পচবে? কেবল তৈরিই করালে, কখনো পরলে না। দেব সেগুলো তোমাকে পাঠিয়ে? নতুন বউ হঠাৎ বোধ হয় প্রস্তাবটি বুঝিতে পারেন নাই, তারপরে মাথা হেঁট করিলেন। একটু পরেই দেখা গেল টেবিলের উপরে টপ টপ করিয়া কয়েক ফোঁটা জল ঝরিয়া পড়িল। বজ্রবাবু শশব্যস্তে বলিয়া উঠিলেন, থাক থাক নতুন বউ, তোমার রেণু পড়বে, ও কথায় আর কাজ নেই। মিনিট 5-6 পরে তিনি ঘড়ির দিকে চাহিয়া কহিলেন, সন্ধ্যা হয়ে আসছে, এবার তাহলে আমি উঠি। তা সন্ধ্যা আহ্নিক গোবিন্দের সেবা, এই সকল নিত্য কর্তব্যের কোনো কারণে সময় লঙ্ঘন করা চলে না, তাহা রাখাল জানিত। সেও ব্যস্ত হইয়া পড়িল। পৌরকালে বজ্রবাবুর ইহাই যে প্রত্যহের প্রধান কাজ, নতুন বউ তাহা জানিতেন না। আঁচলে চোখ মুছিয়া ফেলিয়া বলিলেন, রেণুর বিয়ের কথাটা তো শেষ হলো না মেজকর্তা? বজ্রবাবু বলিলেন, তুমি যখন চাও না তখন ও বাড়িতে হবে না। নতুন বউ স্বস্তির নিঃশ্বাস ফেলিয়া কহিলেন, বাঁচলাম। বজ্রবাবু বলিলেন, কিন্তু বিয়ে তো বন্ধ রাখা চলবে না, সুপাত্র পাওয়া চাই, দুটো খেতে পড়তে পাই, তাও দেখা চাই। রাজু, তোমার তো বাবা অনেক বড় ঘরে যাওয়া আসা আছে, তুমি একটু স্থির করে দিতে পারো না? এমন মেয়ে তো কেউ সহজে পাবে না। রাখাল অধমুখে মৌন হইয়া রহিল। নতুন বউ বলিলেন, এত তাড়াতাড়ি দরকার কি মেজকর্তা? বজ্রবাবু মাথা নাড়িলেন।
সে হয় না নতুন বউ, নির্দিষ্ট দিনে দিতেই হবে। দেশাচার অমান্য করতে পারবো না, তাছাড়া আরও অমঙ্গলের সম্ভাবনা। কিন্তু এর মধ্যে সুপাত্র যদি না পাওয়া যায়, পেতেই হবে। কিন্তু না পাওয়া গেলে পাগলের বদলে বাঁদরের হাতে মেয়ে দেবে? সে মেয়ের কপাল। তার চেয়ে হাত পা বেঁধে ওকে জলে ফেলে দিও। তাই তো দিচ্ছিলে। আলোচনা পাছে বাধা অনুবাদে দাঁড়ায়, এই ভয়ে রাখাল মাঝখানে কথা কইল, বলিল, মামাবাবু কি রাগারাগি করবেন মনে হয় কাকাবাবু? বজ্রবাবু মিলান হাসিয়া বলিলেন, মনে হয় বই কি, হেমন্তর স্বভাব তুমি জানোই তো রাজু, সহজে ছাড়বে না। রাখাল খুব জানিত, তাই চুপ করিয়া রহিল। নতুন বউ হঠাৎ বাকরুদ্ধ হইয়া কহিলেন, তোমার মেয়ে যেখানে ইচ্ছে বিয়ে দেবে, ইচ্ছে না হলে দেবে না, তাতে হেমন্তবাবু বাধা দেবেন কেন? দিলেই বা তুমি শুনবে কেন? প্রত্যুত্তরে বজ্রবাবু না বলিলেন বটে, কিন্তু গলায় জোর নাই, তাহা সকলেই অনুভব করিল। নতুন বউ বলিতে লাগিলেন, তোমার ছেলে নেই, শুধু দুটি মেয়ে, এরা যা পাবে তাতে খুঁজলে কলকাতা শহরে সুপাত্রের অভাব হবে না। কিন্তু সে কটা দিন তোমাকে স্থির হয়ে থাকতে হবে। আশীর্বাদ, গায়ে হলুদের ওজর তুলে ভূত প্রেত পাগল ছাগলের হাতে মেয়ে সম্পাদন করা চলবে না। এর মধ্যে হেমন্তবাবু বলে কেউ নেই, বুঝলে মেজকর্তা? বজ্রবাবু বিষণ্ণ মুখে মাথা নাড়িয়া বলিলেন, হ্যাঁ। রাখাল কথা কহিল, বলিল, এ হলো সহজ যুক্তি ও ন্যায় অন্যায়ের কথা মা, কিন্তু হেমন্তবাবুকে তো আপনি জানেন না। রেণু অনেক কিছু পাবে বলেই তার অদৃষ্টে আজ মামাবাবুর পাগল আত্মীয় জুটেছে, নইলে জুটত না। ও নিঃশ্বাস ফেলবার সময় পেত? মামাবাবু এক কথায় হাল ছাড়বার লোক নয় মা। কি করবেন তিনি শুনি? রাখাল জবাব দিতে গিয়া হঠাৎ চাপিয়া গেল। বজ্রবাবু দেখিয়া বলিলেন, লজ্জা নেই রাজু, বলো, আমি অনুমতি দিচ্ছি। তথাপি রাখালের সংকোচ কাটে না, ইতস্তত করিয়া হেসে কহিল, ও লোকটা গায়ে হাত দিতে পর্যন্ত পারে। কার গায়ে হাত দিতে পারে রাজু? মেজকর্তার। হঠাৎ একবার ঠেলে ফেলে দিয়েছিল, 15-16 দিন কাকাবাবু উঠতে পারেনি। নতুন মার চোখের দৃষ্টি হঠাৎ ধপ করিয়া জ্বলিয়া উঠিল। তারপরেও ও বাড়িতে আছে, খাচ্ছে পড়ছে। রাখাল বলিল, শুধু নিজে নয়, মাকেও পর্যন্ত এনেছেন। কাকাবাবুর শাশুড়ি, পরিবার নেই, মারা গেছেন, নইলে কি তিনিও বোধ করি এতদিনে এসে হাজির হতেন। শেকড় গেড়ে ওরা বসেছে মা, নড়াই সাধ্যকার। আমাকে একদিন নিজে আশ্রয় দিয়ে এনেছিলেন বলে কেউ টলাতে পারেনি, কিন্তু মামাবাবুর একটা ভ্রুকুটির ভার সইল না, ছুটে পালাতে হলো। সত্যি কথা বলি মা, রেনুর বিয়ে নিয়ে কাকাবাবুর সম্বন্ধে আমার মস্ত ভয় হচ্ছে। নতুন বউ বিস্ফারিত চক্ষে চাহিয়া রহিলেন। নিরুপায় নিষ্ফল আক্রোশে তাহার চোখ দিয়া যেন আগুনের স্রোত বহিতে লাগিল। রাখাল ইঙ্গিতে বজ্রবাবুকে দেখাইয়া বলিল, এখন হেমন্তবাবু বাড়ির কর্তা, তার মা হলেন গিন্নি। এই দাবানলের মধ্যেই শান্ত নিরীহ মানুষটিকে একলা ঠেলে দিয়ে আমার কিছুতেই ভয় ঘটছে না। অথচ পাগলের হাত থেকে রেনুকে বাঁচাতেই হবে। আজ আপনার মেয়ে, আপনার স্বামী বিপদে কুল কিনারা পায় না মা, এ ভাবলেও আমার মাথা খুঁড়ে মরতে ইচ্ছা করে। নতুন মা জবাব দিলেন না, শুধু মুখের টেবিলের উপর ধীরে ধীরে মাথা রাখিয়া স্তব্ধ হইয়া রহিলেন। তারক উত্তেজনায় ছটফট করিয়া উঠিল। সংসারে এত বড় নালিশ যে আছে, ইহার পূর্বে সে কল্পনা করে নাই। আর ওই নির্বাক নিস্পন্দ পাষাণ মূর্তি, কি কথা সে ভাবিতেছে। মিনিট 2-3 কাটিল, কে জানে আরো কতক্ষণ কাটিত। বাহির হইতে রুদ্ধদ্বারে ঘা পড়িল। বুড়ি ঝি মনে করিয়া রাখাল কপাট খুলিতেই একজন ব্যস্ত ব্যাকুল বাঙালি চাকর ঘরে ঢুকিয়া পড়িল। মা। নতুন মা মুখ তুলিয়া চাইলেন, তুই যে? সে অত্যন্ত উত্তেজিত কহিল, ড্রাইভার নিয়ে এলো মা, শিগগির চলুন, বাবু ভয়ানক রাগ করছেন। কথাটা সামান্যই, কিন্তু কদর্য তার সীমা রহিল না। বজ্রবাবু লজ্জায় আর একদিকে মুখ ফিরিয়া রহিলেন। চাকরটার বিলম্ব সহে না, তাগাদা দিয়া পুনশ্চ কহিল, উঠে পড়ুন মা, শিগগির চলুন, গাড়ি এনেছি। কেন? লোকটা ইতস্তত করিতে লাগিল। স্পষ্ট বোঝা গেল বলিতে তাহার নিষেধ আছে। বাবু কেন ডাকছেন? চলুন না মা, পথেই বলবো। আর তর্ক না করিয়া নতুন মা উঠিয়া দাঁড়ালেন, কহিলেন, চললাম মেজকর্তা। চললে? হ্যাঁ। এ কি, তুমি ডেকে পাঠিয়েছ যে? জোর করে রাগ করে বলবো? এখন যাবার সময় নেই, তুই যা, আমাকে যেতেই হবে। যাকে কখনো কিছু বলনি, তোমার সেই নতুন বউকে আজ একবার মনে করে দেখো তো মেজকর্তা, দেখো তো তাকে আজ চেনা যায় কিনা। বজ্রবাবুর মুখ তুলিয়া নির্বিশেষে তাহার মুখের প্রতি চাহিয়া রহিলেন। নতুন বউ বলিলেন,
মার্জনা ভিক্ষে চেয়েছিলাম, কিন্তু স্বীকার করনি। উপেক্ষা করে বললে, এ নিয়ে তোমার হবে কি? কখনো তোমার কাছে কিছু চাইনি। চাইতে তোমার কাছে আমার লজ্জা করে, অভিমান হয়, কিন্তু আজ যে যাই বলুক মেজকর্তা, অমন কথা তুমি কখনো আমাকে বলো না। বলবে না বলো? বজ্রবাবুর বুকের মধ্যে যেন ভূমিকম্প হইয়া গেল। বহুদিন পূর্বের একটা ঘটনা মনে পড়িল। তখন রেণুর জন্মের পর নতুন বউ পীড়িত। কি একটা জরুরি কাজে তাহার ঢাকা যাইবার প্রয়োজন। সেদিনও এই নতুন বউ কণ্ঠস্বরে এমনই আকুলতা ঢালিয়ায় মিনতি জানিয়াছিলে, ঘুমিয়ে পড়লে ফেলে রেখে আমাকে পালাবে না বলো? সেদিন বহু ক্ষতি স্বীকার করিয়াই তাহাকে ঢাকা যাওয়া বন্ধ করিতে হইয়াছিল। সেদিনও উস্ত্রন্ন বলিয়া তাহাকে গঞ্জনা দিতে লোকে তরুটি করে নাই। কিন্তু আজ চাকরটা বুঝিল না কিছুই, কিন্তু ব্যাপারটা দেখিয়া হঠাৎ কেমন ভয় পাইয়া বলিয়া ফেলিল, মা, তোমার নিচের ভাড়াটে একজন আফিম খেয়ে মরমর হয়েছে, তাই এসেছি ডাকতে। নতুন বউ সভয়ে প্রশ্ন করিল, কে আফিম খেলো রে? জীবনবাবুর স্ত্রী। জীবনবাবু কোথায়? চাকরটা বলিল, তার 7-8 দিন খোঁজ নেই, শুনেছি আফিসের চাকরি গেছে বলে পালিয়েছে। কিন্তু তোর বাবু করছেন কি? হাসপাতালে পাঠানোর ব্যবস্থা হয়েছে? চাকরটা বলিল, কিছুই হয়নি মা, পুলিশের ভয় বাবু দোকানে চলে গেছেন। তোমার বাড়ি, তোমার ভাড়াটে, তুমি তার উপায় করো মা, বউটা হয়তো বাঁচবে না। রাখাল উঠিয়া দাঁড়াইল, বলিল, দরকার হতে পারে মা, আমি কি আপনার সঙ্গে যেতে পারি? নতুন মা কহিলেন, কেন পারবে না বাবা, এসো। যাবার পূর্বে এবার তিনি হাত দিয়া স্বামীর পা দুটি স্পর্শ করিয়া মাথায় ঠেকাইলেন। সকালে বাহির হইলে রাখাল ঘরে তালা দিয়া নতুন মার অনুসরণ করিল। ধন্যবাদ এতক্ষণ ধরে উপন্যাসটি শোনার জন্য। আজকে তৃতীয় অংশের পাঠ এখানেই। যেহেতু 3 অংশটি অনেকটা বড়, তাই 3 আর 4 এমনি একান্তরে পাঠ করে শোনালাম না। পরবর্তী ভিডিওতে আমি 4 অংশটি পাঠ করে শোনাবো। ধন্যবাদ। চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তোমাদের এই ভালো লাগা আমাকে বিশেষভাবে অনুপ্রাণিত করে তোলে।